এতদিন বলিনি, হয়তো আজকেই আরেক জায়গায় বলেছি যে ওখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্রদের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া ছিল অধ্যাপক আসিফ নজরুল এবং জুনায়েদ সাকির উপরে। কিন্তু যখন ছাত্রদের সাথে যোগাযোগ করা হয়েছিল, ছাত্ররা বলেছে রাজনৈতিক দলের সাথে আমরা পরে বলবো, কারণ তাদের হয়তো কিছু কিছু অনুমান ছিল রাজনৈতিক দলের সাথে আমরা পরে বলবো, বরং সিভিল সোসাইটির প্রতিনিধি দ্বারা মেডিয়েট করুক। কিন্তু পরের দিন থেকে এই মেডিয়েশনে আর কিন্তু সবাই মিলে বসাটা হয়নি। আমাদের সাথেও সেই যোগাযোগটা করার চেষ্টা করলে যদি না পায়, ধরুন আমি আপনার সাথে যোগাযোগ করলাম, আপনাকে আমি পেলাম না, তা আমি একবার না করে এই আলোচনাটাই তো সবচেয়ে জরুরি আলোচনা। সুতরাং এইরকম একটা ধারণা আজকে যেমন সরকারের আছে, কেউ কেউ বেশি গুরুত্বপূর্ণ, তাদের সাথে আলাপ করলেই চলে কিংবা তাদেরকেই মঞ্চে উঠালে চলে, ওই জায়গাটা কিন্তু কাজ করেছে। এর ফলাফলটা হয়েছে উল্টো। ফলাফলটা হয়েছে যে যে বিপ্লবী সম্ভাবনাগুলো ছিল, যেগুলো আমরা অর্জন করতে পারতাম, সেগুলো বরং ওই যে কাউকে কাউকে আপনি ইগনোর করে সেগুলো অর্জন করার জায়গাগুলো পথরুদ্ধ হয়ে গেছে। কারণ ক্যান্টনমেন্টে কোনো সিদ্ধান্তই হয়নি যদি একদিক থেকে বলেন। ক্যান্টনমেন্টে 3টা ঘোষণা এসছে কেবলমাত্র। সেটা হচ্ছে যে ছাত্রদেরকে সাথে এঙ্গেজ করে এবং এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী সকল পক্ষকে একসাথে করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এবং এখন শুধুমাত্র এটা বলা হবে, যেহেতু তাদের দাবির মধ্যেই ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা, শুধু এই দাবি কথাটাই বলা হবে যে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। কারণ শেখ হাসিনা নাই, শেখ হাসিনা যে নাই এই কথাটা ফর্মালি বলবেটাকে, সংবাদপত্রে তখন চলে এসছে, কিন্তু সেনাপ্রধান ছাড়া আর কোনো ওই অর্থে গ্রহণযোগ্য মানে মানে সকলের কাছে গ্রহণযোগ্য অর্থাৎ কাউকে গ্রহণ করছে এরকম কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নাই, তখন সরকারি কর্তৃপক্ষ নাই। তো এখন সেইখানে পুলিশ লোকরা পালাচ্ছে, আমলাদের খবর নাই, ইমাম সাহেবও পালিয়ে যাচ্ছে, গভর্নরও পালিয়ে যাচ্ছে, পরিস্থিতিটা তো খুব ওই রকম একটা জায়গায় মানুষ নেমেছে। কাজে সেনাবাহিনী সেখানে সেনাপ্রধান একটা বক্তব্য দিচ্ছেন, সেটার মধ্য দিয়ে আমরা 3টা পয়েন্টের জায়গায় এসেছিলাম। একটা হচ্ছে যে এই কথাটাই শুধু বলেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা এবং সবার সাথে আলোচনা করা। 2 নম্বর জায়গায় এসেছিল যে জানমালের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনী নিচ্ছে, যেহেতু আর অন্য কোনো প্রতিষ্ঠান তখনও পর্যন্ত এই এফেক্টিভ জায়গাতে নাই, একমাত্র সেনাবাহিনী কিছু কিছু করতে পারে। তাহলে সেনাবাহিনী জানমালের নিরাপত্তাটা কি হবে সেটার দায়িত্বটা সেনাবাহিনী নিচ্ছে। তৃতীয়ত হচ্ছে এই কথাটা আমরা বলেছিলাম যে যে হত্যাযোগ্য হচ্ছে তার বিচারের নিশ্চয়তাটা এখানে আমাদের তোলা দরকার, কারণ মানুষ এটার জন্য একটা প্রত্যাশা। উপদেষ্টা পরিষদের একই কথাটা আমি আবার বলি, আমরা বঙ্গভবনে যখন গেছি একই কথা বলা হয়েছে যে এই আলোচনাটা করতে হবে ছাত্রদের সহ সকল পক্ষের। কিন্তু আবারও বলি, ওই যে 6, 7, 8 আলোচনায় তখন আর কিন্তু সকল পক্ষের আলোচনাটা হয়নি। হলে সরকার গঠন এবং পরবর্তী করণীয় বিষয় একটা ন্যূনতম, সেখানে আমরা যা বলতাম কোন একটা পক্ষ। আবারও বলি যে দেখুন, বিপ্লবও যদি কেউ করতে চান, আপনি যদি কোন বিপ্লব বলেন, বিপ্লবের একটা অপরিহার্য উপাদান হচ্ছে যে সেইটার একটা ডিটারমিনিং মানে হয় ফোর্স থাকে, আর না হলে সেটার একটা কালেকটিভ ফোর্সেস একটা ঐক্য থাকে। এখানে ডিটারমিনিং ফোর্স ছিল না এককভাবে যে আমরাই কর্তৃত্ব করলাম এবং তারা সমস্ত মানে অর্থাৎ বল প্রয়োগের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তারা তাদের হাতে আছে, তাদের কর্তৃত্বে আছে, সেটা ছিল না। তাহলে সেই জায়গায় যদি বাস্তবতাটা হয়, রাজনৈতিক দল, শিক্ষার্থী, সেনাবাহিনী, রাষ্ট্রের প্রতি, এগুলো সবগুলো বসেই কিন্তু তাকে কালেকটিভ ডিসিশনে পৌঁছাতে হবে। সেই কালেকটিভ ডিসিশনে এটা আমরা কতটা বৈপ্লবিক ডাইরেকশনে নিতে পারছি, কতটা কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি, এটা কেবলমাত্র কোনো একটা পক্ষের উপর নির্ভরশীল। কিন্তু আলোচনা হলে যা হয়েছে এর চাইতে বেটার ফলাফল হতো, আমি এটা গ্যারান্টি সহকারে এখনো। আলোচনায় আপনারা থাকলেন না কেন? আর এটা কি আপনি জানেন? আলোচনায় এইটার একটা জায়গা হয়েছে, মানে ধরেন এতদিন বলিনি, হয়তো আজকেই আরেক জায়গায় বলেছি যে ওখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্রদের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া ছিল অধ্যাপক আসিফ নজরুল এবং জুনায়েদ সাকির উপরে। কিন্তু যখন ছাত্রদের সাথে যোগাযোগ করা হয়েছিল, ছাত্ররা বলেছে রাজনৈতিক দলের সাথে আমরা পরে বলবো, কারণ তাদের হয়তো কিছু কিছু অনুমান ছিল রাজনৈতিক দলের সাথে আমরা পরে বলবো, বরং সিভিল সোসাইটির প্রতিনিধি দ্বারা মেডিয়েট করুক। কিন্তু পরের দিন থেকে এই মেডিয়েশনে আর কিন্তু সবাই মিলে বসাটা হয়নি। আমাদের সাথেও সেই যোগাযোগটা করার চেষ্টা করলে যদি না পায়, ধরুন আমি আপনার সাথে যোগাযোগ করলাম, আপনাকে আমি পেলাম না, তা আমি একবার না করে এই আলোচনাটাই তো সবচেয়ে জরুরি আলোচনা। সুতরাং এইরকম একটা ধারণা আজকে যেমন সরকারের আছে, কেউ কেউ বেশি গুরুত্বপূর্ণ, তাদের সাথে আলাপ করলেই চলে কিংবা তাদেরকেই মঞ্চে উঠালে চলে, ওই জায়গাটা কিন্তু কাজ করেছে। এর ফলাফলটা হয়েছে উল্টো। ফলাফলটা হয়েছে যে যে বিপ্লবী সম্ভাবনাগুলো ছিল, যেগুলো আমরা অর্জন করতে পারতাম, সেগুলো বরং ওই যে কাউকে কাউকে আপনি ইগনোর করে সেগুলো অর্জন করার জায়গাগুলো পথরুদ্ধ হয়ে গেছে। এখন ওই জায়গাতেই আমরা
আবারও জোর দিব যে কালেকটিভিটির গুরুত্বটাকে আমরা অস্বীকার করলে পদ্ধতিগত দিক থেকে, এই যে আমরা বারবার বলছি যে এখন আমাদের পদ্ধতি হবে কনসেনসাস, না হলে আমরা বিপর্যয়ের মধ্যে পড়তে পারি। এই পদ্ধতির জায়গাটা কিন্তু যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বহীন নয়। একটা কথা আগের কথায় বলি, রেজিস্টার করে একটু থেকে যাবে। আমি আবারও বলছি যে 5 তারিখে কোনো সিদ্ধান্ত, সরকার গঠন, তার ক্যারেক্টার কি হবে, দেশের ভবিষ্যৎ কি হবে, এটা বিপ্লবী সরকার হবে, বিপ্লবী রূপান্তর হবে নাকি অভ্যুত্থান হিসেবে এটাকে বিবেচনা করা হবে, আগামী সরকারটা অন্তর্বর্তীকালীন হবে, এটা কার উপর দাঁড়িয়ে, কোন শক্তির উপর দাঁড়িয়ে হবে, সব কিছু সংবিধানের ভেতরে হবে না সংবিধান স্থগিত করে হবে, কোনো বিষয়ে কোনো আলোচনা এবং সিদ্ধান্ত হয়নি। এই আলোচনাটা করার কথা ছিল শিক্ষার্থীদের সহ রাজনৈতিক শক্তির, সেটা না হওয়াটাই হয়েছে এখানে প্রধান জায়গা। ফলে 5 তারিখের বৈঠককে ড্রাম কোথা থেকে আসলো এটা কিন্তু কোনো খুব জরুরি প্রশ্ন। ড্রামটা এসেছিল যেহেতু আমি ছিলাম, সে কারণে বলতে হবে যে ওই মুহূর্তে বহরের গাড়িগুলো আর বের হতে পারছিল না, কারণ মানুষজন পুরোটাকে ভিড় করে নিয়ে এসেছিল। তখন তারা আমাদেরকে ডেকে এনেছেন, আমাকে এবং ডক্টর আসিফ নজরুলকে ডেকে এনে বললেন যে আপনারা যদি জনগণকে একটু বলেন তাহলে তারা রাস্তা করে দেবে। আমরা মূলত জনগণকে রাস্তা করে দেওয়ার জন্য কথাটা বলেছি, এবং একটা জরুরি কাজ আছে আমাদের সঙ্গে, মানে বঙ্গভবনে যেতে হবে, আমাদের সরকার গঠন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মানুষকে তো একটা মানে এই জায়গাটা আমরা পথ রচনা করার জন্য বলেছি। তো সেটা ছিল একটা কাজ। এখন এখানে পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দায় যারা এটাকে ইনিশিয়েট করেছেন, অর্থাৎ যারা ডিটারমিনিং ছিলেন, তখন যাদেরকে ডিটারমিনিং হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরই দায় আছে, কারণ সব পক্ষকে যারা আনতে পারতেন টেবিলে তারা হচ্ছে সেই সময়ে তাদেরকে এই দায়টা নিতে হবে ভবিষ্যতে। আচ্ছা, এখন যেখানে আপনি বলেছেন বিচার নিয়ে আজকে আর আমরা কথা বলতে পারছি না, আমার হাতে সময় নেই, যেহেতু এটা সময় লাগবে। একটা কথা শুধু বলি যে এই যে ধরুন আমাদের পুরনো বন্দোবস্ত চলছে, এক মানে 300 জন আসামি, সব খুনের মামলা দিয়ে সবাইকে একই কায়দায় গ্রেফতার করা যায়, স্পেসিফিক অভিযোগ নাই, এবং আপনার যে শ্লথগতি, আমার যে পরিমাণ ট্রাইব্যুনাল দরকার তদন্ত এবং চার্জশিটের জন্য যে পরিমাণ লোকবল দরকার সেটা নাই। এটা কিন্তু খুবই বিপজ্জনক অবস্থা সৃষ্টি করছে।